আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন তারেক রহমান, বাবর সহ সব আসামি। হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। আওয়ামী সরকার আইজির মেয়াদ বাড়াতে চাইলেও অপারগতা জানিয়েছিলেন চৌধুরী মামুন। স্টেট ডিফেন্সের যে রায় স্বীকারোক্তি। স্বচ্ছ ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট দূর করা জরুরি, মন্তব্য ইসি আনোয়ারুল্লের। গণমাধ্যমের সহযোগিতা কামনা। মব সন্ত্রাসে উদ্বেগ প্রকাশ সফররত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধানের। আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করার তাগিদ। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। ভিপি নূরের শারীরিক অবস্থা ভালো নয়, নাক দিয়ে রক্ত ঝরছে বলছে গণ অধিকার পরিষদ। হামলার ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হওয়ায় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২১ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র আরজেস গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন। আহত হন শতাধিক নেতাকর্মী। ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে, কিন্তু ৩ বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গত ১ ডিসেম্বর যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল খারিজ করে রায় দেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং যারা আপিল করতে পারেননি তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যা গ্রহণযোগ্য নয়। একই সাথে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আর রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। বর্বরোচিত ওই হামলার প্রকৃত আসামিদের কেন বিচার হলো না, সেই ব্যাখ্যা দেন বিএনপির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সোভার আইনও কোনো মামলা নাই। অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে এ মামলায় কারাগারে থাকা আসামিদের মুক্তির নির্দেশও দেয় আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় অপরাধ এবং আসামিদের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু ২১শে আগস্ট যাদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়েছেন,
আহত হয়েছেন শত শত নেতাকর্মী। সেই সব অপরাধীর বিচার কিভাবে নিশ্চিত হবে তা এখনো রয়ে গেল অস্পষ্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও চৌধুরী কামালের বিরুদ্ধে এই মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি পক্ষের আইনজীবীর জেরা কার্যক্রমের বিরতির সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য দেন। বেলা 11:30 থেকে এই মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন চৌধুরী মামুনকে জেরা শুরু করেন। তিনি বলেন, এই আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করলেই মামলা থেকে অব্যাহতি পাওয়া যায় না। এ সময় চৌধুরী মামুন আরও জানান, তৎকালীন সরকার দ্বিতীয়বার তার আইজি মেয়াদ বাড়াতে চাইলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের কাছে অপারগতা প্রকাশ করেছিলেন। এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে এই সাক্ষ্য গ্রহণ শেষ হবে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হওয়া $240 বিলিয়ন অর্থ ফেরাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রাজধানীতে সংবাদ সম্মেলনে ঢাকা সফররত সংস্থাটির প্রধান ফ্রাসোয়া ভ্যালেরিয়া বলেছেন, অর্থ ফেরত আনতে যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের উপর বাংলাদেশকেও চাপ অব্যাহত রাখতে হবে। মব ভায়োলেন্সের বিষয়ে উদ্বেগ জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করতে সরকারকে তাগিদ দিয়েছেন ফ্রাসোয়া। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 16 বিলিয়ন 3 দিনের সফরে ঢাকায় আসেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রধান ফ্রাসোয়া ভ্যালেরিয়ন। সফরের শেষ দিনে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে ফ্রাসোয়া বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন টেকসই সংস্কার খুব প্রয়োজন। পাচার হওয়া অর্থ ও সম্পদ কোথায় রয়েছে তা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আন্তর্জাতিকভাবে তা উদ্ধারে সরকারকে সহযোগিতা করতে পারি, এবং এটা তখনই সম্ভব হবে যখন সুশীল সমাজের দৃঢ়ভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা যাবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগও জানান তিনি। সহিংস পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। এমনটি অব্যাহত থাকলে আবারও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। গণতন্ত্র পুনর্গঠন ছাড়া একটি সততা নির্ভর রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেদিকে সবাইকে নজর রাখতে হবে। এ সময় বাংলাদেশের টিআইয়ের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশ থেকে এখনো পুরোপুরিভাবে অর্থ পাচার বন্ধ হয়নি। যে অর্থটা আমরা সরাসরি দেশের বাইরে হারাচ্ছি, সেই অর্থটার পরিমাণটা হচ্ছে বছরে 16 বিলিয়ন, এবং এইটার যে জাতীয় প্রেক্ষিতে কতখানি গুরুত্বপূর্ণ, বছরে 3.4%। যদি আমরা এই অর্থ পাচারকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের যে বর্তমান জাতীয় তার 3.4% আরো বেশি হতে পারত। দুইটা দিক, একটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে। দুর্নীতি বন্ধে দুদককে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন ডক্টর ইফতেখার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন দাবি তুলে যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জোর করে কোনো দাবি আদায়ের চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না। এ সময় স্বৈরাচারী মানসিকতা থেকে বের হয়ে আসার তাগিদ দেন তিনি। নির্বাচনের মাধ্যমে জনগণের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। এটা কারেক্ট করে, কারণ জনগণ আপনি আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়।
আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের সবশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। থানায় মামলা নেবে কিনা তা নিয়ে সংশয় থাকায় আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। হাসপাতালের বিছানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বসে থাকার এই দৃশ্য আপাত দৃষ্টিতে স্বস্তির হলেও তার নাক দিয়ে জমাট বাঁধাই রক্ত বের হওয়ার খবর পরিবারের কাছে অস্বস্তির, দুশ্চিন্তার। নাক কিছুটা বাঁকা হয়েছে, পারছেন না মুখ নাড়াতেও। তো মাথায় অনেক রক্ত জমাট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে এসে গণ অধিকার পরিষদ বলছে তার সুস্থতার খবরটি সঠিক নয়। জানাই, নাক, চোখ, মগজের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা দিয়েছে পেটের সমস্যাও। তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। রাশেদ খান জানান, নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে দলটি। থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নিবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের শরণাপন্ন হতে চাই। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই। নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে জানিয়ে জড়িতদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার আবারও পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে আস্থার সংকট দূর করা জরুরি। এই জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। প্রচারণা চালানো যাবে আরও 3 দিন। ভোটারদের আকৃষ্ট করতে দিনরাত পরিশ্রম করছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন হল ও একাডেমিক ভবনের সামনে হাজির হয়ে ভোট প্রার্থনা করছেন তারা। কোনো প্যানেলের কাদা ছোড়াছুড়ি নিয়ে বিরক্ত অনেকে। তারা বলছেন, সাইবার বুলিং আর ব্যক্তিগত আক্রমণ অব্যাহত থাকলে অনেক ভোটার নিরুৎসাহিত হবে। আমি চাইবো প্রশাসন যাতে আরো সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেয়, যাতে সব ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা যাতে বাসায় না যায়, তারা যাতে উদ্যুগ্ধ হয় এবং সবগুলা প্রার্থীর উপরেও সব প্রার্থীর কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা যাতে একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারে, যাতে সবাই ভোটাররা আগ্রহ প্রকাশ করে ভোট দিতে আসার জন্য। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, যেরকমটা বলছিলাম, ডাকসু নির্বাচনের আর মাত্র 4 দিন আছে। যেহেতু আপনার অবস্থান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, ডাকসুর নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। ডাকসু নির্বাচনের আর যেহেতু 4 দিন বাকি, এর মধ্যে আপনি জানেন যে আপনি সংবাদদাতারই বলেছেন আর 3 দিন পর্যন্ত প্রচারণা চালানো যাবে, কারণ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের 24 ঘন্টা আগেই প্রচারণা বন্ধ হয়ে যাবে। যেহেতু 9 তারিখ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে, সেহেতু এই শেষ সময়ে এসে প্রার্থীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। ফাতিয়া, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার সামনে এখানে একটি প্যানেল তাদের প্রচারণা চালাচ্ছেন। এছাড়া
এছাড়াও ক্যাম্পাসে ছাত্রদল, শিবির, স্বতন্ত্র অন্যান্য যে প্যানেল রয়েছে তারা প্যানেলের সবাই একত্রিত হয়ে কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে এককভাবে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণাতে শুধু সশরীরে চালাচ্ছেন তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম নানা কৌশল তারা অবলম্বন করছেন। পাতিয়া, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক 20 মিনিট আগে আমি ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা এবার এমন একটি ডাকসু নির্বাচন উপহার দিতে চান যেটা হবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল, এমনকি জাতীয় নির্বাচনেও এটিকে যেন মডেল হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু পাতিয়া, আপনাকে আমি যেটি জানিয়ে রাখতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে যতই মডেলের কথা বলা হোক না কেন, শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কাটছে না। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলের যিনি জিএস প্রার্থী SM ফরাদ হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ওই পদ থেকে পদত্যাগ না করেই তিনি প্রার্থী হয়েছেন। তার প্রার্থীতা কেন বাতিল করা হবে না এই মর্মে একজন প্রার্থী BM ফাহমিদা আলম তিনি রিট করেছিলেন। যদিও সেই রিটটি মোটামুটি নিষ্পত্তি হয়েছে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনে বাধা নেই। তবে এখানে আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে যে আরেকটি রিট ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে। এটি হচ্ছে জুলিয়াস সিজার তালুকদার নামে একজন বিপি প্রার্থী ছিলেন, তিনি একসময় সক্রিয়ভাবে ছাত্রলীগ করেছেন, তার প্রার্থিতা বাতিল হয়েছে। তিনি সংক্ষুব্ধ হয়ে তিনিও হাইকোর্টে রিট করেছেন। তিনি সেই রিটের মাধ্যমে বলে দিয়েছেন যে তার প্রার্থিতা কেন বাতিল করা হলো, কেন ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল করা হলো না। আমরা যতটুকু জানি যে জুলিয়াস সিজার তালুকদারের যে রিটটি রয়েছে সেই রিটটির শুনানি আজকে না হলেও আগামী রোববার হবে। সুতরাং আজকে না হলে যেহেতু রোববার শুনানি হবে, রোববার পর্যন্ত সংখ্যা কাটছে না, এ নিয়ে শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কে আছেন। এই হচ্ছে আমার কাছে ফাতিয়া মোটামুটি ডাকসু নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ফাতিয়া। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডাকসু নির্বাচনের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মিজান শাহজাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে, চলবে আজ ও রোববার। গতকাল মনোনয়ন বিতরণের শেষ দিনে মনোনয়ন তুলেছেন 1233 শিক্ষার্থী। এর মধ্যে রাবির 17টি হল সংসদে 754 জন, রাকসুতে 395 ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে 84 জন মনোনয়ন তোলেন। জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি অরাজনৈতিক সংগঠন মনোনয়নপত্র তুলেছে। ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা। মেয়েদের ভয়েস হিসেবে কথা বলার জন্য আমি আজকে মহিলা বিষয়ক সম্পাদকের ফর্মটা তুলেছি। যে মতের ভিন্নতা ছিল সেই ভিন্নতার একটা সুষ্ঠু সমাধান হয়েছে, সমাধানের ফলে নির্বাচনটা আবার সুষ্ঠু পরিবেশের আগের পর্যায়ে ফিরে এসেছে। ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের 7 জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গতরাতে রাজধানীর গুলিস্তান গোলাপশাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, পুলিশের ভুয়া আইডি কার্ড, লেজার লাইট এবং লাঠি সোটা উদ্ধার করা হয়। মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা জোনের ডিসি জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারীদের টার্গেট করত গ্রেফতারকৃত সংঘবদ্ধ দলের ডাকাত সদস্যরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করত। তাদের সোর্স আছে, বসে আছে, ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে, আসলে সে টাকাও তুলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু ওইখানে আছে তার কাজটা হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে, যদি দেখে যে একটু ভালনারেবল অনেকটা অনেক সময় বয়স্ক লোক থাকে, অনেকে আবার একা একই আসে, ওই সব জায়গায় টার্গেট করে বেশি এরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসতুপই। বুধবার রাত 9টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মাসতুপই। এ সময় উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসতুপইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা 2 দিনের সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ক্লাস, তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে মডেল থানা স্থাপনের জন্য গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে গতকাল ক্যাম্পাসে সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন। সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার ৮ জনকে 10 দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 445 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া 2 জনই পুরুষ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 299 জনই ঢাকার বাইরের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবছর এখন পর্যন্ত 127 জন ডেঙ্গুতে মারা গেছেন, যাদের মধ্যে 70 জন পুরুষ ও 57 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 32,946 জন, যার মধ্যে 19,688 জন পুরুষ ও 13,258 জন নারী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কচুরিপানা কাটার যন্ত্র তৈরি করে সারা ফেলেছেন যশোরের মনিরামপুরের প্রদীপ বিশ্বাস। ভবদহ অঞ্চলের কচুরিপানা সমস্যার সমাধানে চেষ্টায় যন্ত্রটি উদ্ভাবন করেন তিনি। তবে এর আধুনিকায়নে দরকার সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মনিরামপুরের ভবদহ অঞ্চলের খালবিল নদী ও ঘিরে মাছ চাষ ও চলাচলে অন্যতম বাহন নৌকা। তবে সারা বছরই পানিতে কচুরিপানার আধিক্য থাকায় কঠিন হয়ে পড়ে নৌ চলাচল। এর সমাধান খুঁজতেই কচুরিপানা কাটার যন্ত্র উদ্ভাবন করেন প্রদীপ বিশ্বাস। সীমান্তবর্তী কুচিলিয়া গ্রামে নিজের দোকান কুচিলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে কাজ করার পাশাপাশি 2.5 বছর আগে তৈরি করেন কচুরিপানা কাটার যন্ত্র। শুরুতে ঘন কচুরিপানা কাটতেই বন্ধ হয়ে যায় এটি। পরে ডিঙি নৌকার উপর 2টি ইঞ্জিন সহ 9টি ছুরি ও অন্যান্য উপকরণ বসিয়ে যন্ত্রটি তৈরি করে সফল হন তিনি। এতে খরচ হয় প্রায় 3 লাখ টাকা। আমার এটা চিন্তা ভাবনা আছে, এই শ্যাওলাটা এখন তো মেশিনে কুচাই দিচ্ছে। আমার এমন একটা মেশিন আমি আবিষ্কার করতে চাই, এই শ্যাওলাটাও ধরে নেবে, ধরে নিয়ে ওই শ্যাওলাটা রোলার করে আর একটা পাইপের ভিতর দিয়ে বেরোয় চলে আসবে এবং ওইটা আমি বস্তাবন্দি করে জৈব সার হিসাবে ব্যবহার করব। এই মেশিনের চিন্তা ভাবনা আমার আছে। কেটে ফেলা কচুরিপানা খুব সহজেই জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যন্ত্রটি ভাড়া ও কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ইতোমধ্যে তার তৈরি যন্ত্র কিনেছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আমরা চাই আমাদের অঞ্চলের এই পানি নিষ্কাশন হোক। পানি নিষ্কাশন করতে গেলে এখন তো এই কচুরিপানা জন্মে আছে, এই কচুরিপানা পরিষ্কার করতে গেলে জন খরচ করে অনেক টাকা ব্যয়বহুল। এখন আমাদের অঞ্চলের কুচলিয়া বাজারের প্রদীপ দা উনি একটা মেশিন তৈরি করেছেন। সেই মেশিনে শ্যাওলা এই কম খরচে শ্যাওলা পরিষ্কার করতে পারে। প্রদীপ জানান, কেটে ফেলা কচুরিপানা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার জন্য প্রয়োজন যন্ত্রটির আধুনিকীকরণ। তাই দরকার সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার গ্রুপ বাজারে এনেছে নতুন ব্র্যান্ড আকিজ কেবলস। সকালে আকিজ হাউসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন জানান, খুব শীঘ্রই মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, টেলিকমিউনিকেশন ও অপটিক্যাল ফাইবার কেবল বাজারে আসবে। প্রথমে ধাপে ধাপে বাজারে এসেছে ডোমেস্টিক কেবলস, যা ঘরোয়া ও বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী। পণ্যটি সারা দেশের দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। সাথে থাকছে 25 বছরের পারফরমেন্স ওয়ারেন্টির নিশ্চয়তা। এ সময় উপস্থিত ছিলেন আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের বিজনেস হেড ASM আওয়াল, সিনিয়র মার্কেটিং ম্যানেজার আসাদুজ্জামান দীপু সহ আরও অনেকে।
এখন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবেই রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধ বন্ধে ইউক্রেনের সাথে আলোচনা চলতে পারে বলেও মনে করেন তিনি। চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর তিনি এসব মন্তব্য করেন। অবশ্য যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন পুতিন। এদিকে ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বিবিসিকে জানিয়েছে, ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনায় জন্য টেবিলে আনতে পেরেছেন। যুদ্ধবন্ধে প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার উপর বাড়তি অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে বলেও জানান তিনি। এবার খেলার খবর। ফুটবলময় এক রাতে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের আলাদা আলাদা ম্যাচে শুক্রবার ভোরে মাঠে নামবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ভোর 5:30টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনিজুয়েলা, আর রিও ডি জেনিরোতে সকাল 6:30টায় ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। পরাগারমানের রিপোর্ট। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় ভেনিজুয়েলার সঙ্গে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধুই নিয়ম রক্ষার। কিন্তু শেষবারের মতো আলবিসেলেস্তাদের হয়ে খেলতে নামছেন ফুটবলের ছোট জাদুকর লিওনেল মেসি। বিশেষ ম্যাচে পরিবারের সবাই থাকবেন গ্যালারিতে। 85,000 ধারণ ক্ষমতার স্তাদিও মনুমেন্টালও চাইছে মেসির বিদায় অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে। অবশ্য অবসর শব্দটি উচ্চারণ করেননি লিওনেল মেসি। তবে কদিন আগেই জানিয়েছেন বিশ্বকাপ বাছাই ঘরের মাঠে এটি আর্জেন্টিনার শেষ ম্যাচ, সুতরাং তার জন্য বিশেষ কিছু। 2005 সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর এ পর্যন্ত মোট 193 ম্যাচে 112টি গোল করেছেন মেসি, আর মনুমেন্টাল স্টেডিয়ামে আগের 27 ম্যাচে গোল করেছেন তিনি 17টি। এদিকে 2026 সালের বিশ্বকাপ নিশ্চিত করা আরেক দল ব্রাজিলের জন্য ম্যাচটি হলো বাছাই পর্বে ঘরের মাঠে শেষ ম্যাচ, আর চিলির জন্য হলো জ্বলে ওঠার শেষ সুযোগ। সেলেসাওদের জন্য এবারের বিশ্বকাপ বাছাইটা সুখকর ছিল না। বাজে পারফরমেন্সের কারণে কোচ পরিবর্তন করতে হয়েছে। দায়িত্ব এখন কার্লো আনচেলোত্তি। ইকুয়েডরের সাথে ড্র করলেও প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে সেলেসাওরা। তবে চোটের কারণে নেই অন্যতম সেরা তারকা নেইমার। ব্রাজিলের হয়ে 100তম ম্যাচ খেলতে যাচ্ছেন মার্কুনহোস। নতুন এবং অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে চিলি পরীক্ষায় নামতে হচ্ছে ব্রাজিলকে। পরাগামান, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন তারেক রহমান, বাবর সহ সব আসামি। হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল। আওয়ামী সরকার আইজির মেয়াদ বাড়াতে চাইলেও অপারগতা জানিয়েছিলেন চৌধুরী মামুন। স্টেট ডিফেন্সের যে রায় স্বীকারোক্তি। স্বচ্ছ ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট দূর করা জরুরি, মন্তব্য ইসি আনোয়ারুল্লের। গণমাধ্যমের সহযোগিতা কামনা। মব সন্ত্রাসী উদ্বেগ প্রকাশ, সফররত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধানের আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করার তাগিদ, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। ভিপি নূরের শারীরিক অবস্থা ভালো নয়, নাক দিয়ে রক্ত ঝরছে, বলছে গণ অধিকার পরিষদ। হামলার ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।